দফায় দফায় বিস্ফোরণে আবারও প্রকম্পিত ইসরায়েল। 3টি বাসে আগুন, পশ্চিম তীরে বর্বরতার মাত্রা আরও বাড়ানোর নির্দেশ তেল আবিবের। আলোচিত জিম্মি শিরি বিবাসের মরদেহ নিয়ে নাটকীয়তা, অন্য কারো দেহাবশেষ গছিয়ে দিয়েছে হামাস, অভিযোগ তেল আবিবের। আবারও অনিশ্চয়তায় যুদ্ধবিরতি। খনিজ সম্পদের ভাগ না দেয়ায় ইউক্রেনের উপর ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র, দেয়া হবে না আর কোনো সহায়তা, সাফ জানালো ওয়াশিংটন। এখনও আশা ছাড়ছেন না জেলেনস্কি। দর্শক, আমন্ত্রণ যমুনা আইডেস্কে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছে আমি দেবাশিস রঞ্জন সরকার। দফায় দফায় বিস্ফোরণে আবারও প্রকম্পিত ইসরায়েল। বৃহস্পতিবার রাতে বিস্ফোরিত হয় একে একে 3টি বাস, আরও 2টি থেকে উদ্ধার করা হয় বিস্ফোরক। এ ঘটনায় তোলপাড় চলছে ইসরায়েল জুড়ে। একে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়েছে তেল আবিব। এখনও কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে এই ঘটনার জেরে এরই মধ্যে দখলকৃত পশ্চিম তীরে বর্বরতার মাত্রা আরও বাড়ানোর নির্দেশ দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। বিকট শব্দে বিস্ফোরণ, এরপরই বেজে ওঠে সতর্কতা সাইরেন। বৃহস্পতিবার রাতে ইসরায়েলে একে একে বিস্ফোরিত হয় 3টি বাস। যদিও ডিপোতে থাকা বাসগুলোতে কোনো যাত্রী না থাকায় ঘটেনি হতাহতের ঘটনা, তবে পুরোপুরি পুড়ে গেছে বাসগুলো। ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বিস্ফোরণের খবর পাওয়ার পরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। আরও 2টি বাস থেকে উদ্ধার করা হয় অবিস্ফোরিত বোমা। এ ঘটনায় আতঙ্ক ছড়ায় তেল আবিব সহ পুরো ইসরায়েল জুড়েই। নিরাপদ আশ্রয়ে ছুটে যান অনেকেই। ইসরায়েল জুড়ে বন্ধ করে দেয়া হয় বাস ও ট্রেন চলাচল। চলে বিশেষ অভিযান। তল্লাশি চালিয়ে ঝুঁকিমুক্ত নিশ্চিত হওয়ার পর পুনরায় স্বাভাবিক হয় যান চলাচল। বাত ইয়াম স্টেশনে আমরা বিস্ফোরণের তথ্য পাই। ঘটনাস্থলে এসে আমরা 2টি বাসে বিস্ফোরণের বিষয়ে নিশ্চিত হয়েছি। পরে আরও এ ধরনের ঘটনার খবর পাই। এখন পর্যন্ত 3টি বিস্ফোরণ হয়েছে এবং 2টি থেকে বোমা নিষ্ক্রিয় করা হয়েছে। দফায় দফায় বিস্ফোরণকে সন্ত্রাসী হামলা আখ্যা দিচ্ছে ইসরায়েল। প্রাথমিক তদন্ত শেষে জানানো হয় দুর্নিয়ন্ত্রিত ডিভাইস দিয়ে ঘটানো হয়ে থাকতে পারে বিস্ফোরণ। অভিযোগ, বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল হামলাকারীদের। এখনও হামলার দায় স্বীকার করেনি কেউ। এরই মধ্যে প্রতিরক্ষা মন্ত্রী, গোয়েন্দা প্রধান ও সেনা প্রধানের সাথে বৈঠক করেছেন নেতানিয়াহু। এর জেরে দখলকৃত পশ্চিম তীরে আগ্রাসনের মাত্রা ব্যাপক বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি। পশ্চিম তীরকে জাহান্নাম বানানোর আহ্বান কট্টর ডানপন্থী রাজনীতিবিদ বেন গাভিরের। গাজায় যুদ্ধবিরতি চুক্তির পর থেকেই পশ্চিম তীরে অভিযান জোরদার করেছে ইসরায়েল। নতুন করে অঞ্চলটিতে 1000-এর বেশি ইহুদি বসতি নির্মাণের ঘোষণা দেয় তেল আবিব। বৃহস্পতিবারের হামলার পর পশ্চিম তীরে নতুন করে তাণ্ডব চালানোর ঘোষণার পর আতঙ্কে সেখানকার ফিলিস্তিনিরা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। আলোচিত জিম্মি শিরি বিবাসের বদলে ইসরায়েলকে অন্য কারো মরদেহ গছিয়ে দিয়েছে হামাস। শুক্রবার এক বিবৃতিতে এই অভিযোগ তুলেছে ইসরায়েলি সেনাবাহিনী, আইডিএফ। ভাষ্য, শিরি তো নয়, 7 অক্টোবর জিম্মি হওয়া কোনো ইসরায়েলের সাথেই মিলছে না ওই দেহাবশেষ। বিশ্লেষকরা বলছেন এই বিতর্ক আরও অনিশ্চয়তায় ফেলে দিতে পারে যুদ্ধবিরতিকে। ইসরায়েলের কাছে বৃহস্পতিবার 4 জিম্মির দেহাবশেষ হস্তান্তর করে হামাস, যাদের মধ্যে ছিল আলোচিত শিরি বিবাস এবং তার 2 শিশু সন্তান এরিয়েল ও কফির মরদেহ। আজ প্রকাশ করা হয় ফরেনসিক রিপোর্ট, তাতেই বাধে গন্ডগোল। ইসরায়েলি কর্তৃপক্ষের অভিযোগ, 2 শিশুর মরদেহ ঠিকঠাক এলেও শিরির জায়গায় গছানো হয়েছে অন্য কারো দেহাবশেষ। শিরি বিবাস তো ননই, হামাসের কাছে জিম্মি থাকা কারোর সাথেই মিলছে না নমুনা। তার উপর গুরুতর অভিযোগ, জিম্মি দশায় হামাসই হত্যা করেছে 2 শিশুকে। এ তথ্য প্রকাশের পরই চলছে তোলপাড়। একে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন ও অপমান আখ্যা দিচ্ছেন ইসরায়েলি রাজনীতিকরা। সমালোচিত হামাসের মরদেহ হস্তান্তর প্রক্রিয়াও। মরদেহগুলো পাঠানোর আগে হামাস সদস্যদের মিছিলও হয়েছে প্রশ্নবিদ্ধ, যাকে দৃষ্টিকটু বলছেন অনেকেই। ইসরায়েলিদের মরদেহ প্রদর্শন আর কফিন নিয়ে হামাসের মিছিল নিন্দনীয়। আন্তর্জাতিক আইনে নিহত এবং তাদের পরিবারের মর্যাদা রক্ষা করা আবশ্যক। দেহাবশেষ হস্তান্তরের সময় নিষ্ঠুর, অমানবিক বা অপমানজনক আচরণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
এ পরিস্থিতিতে আরও ঘোলাটে হয়ে উঠল গাজায় যুদ্ধবিরতি ইস্যু। চুক্তির দ্বিতীয় দফা নিয়ে গড়িমসি করছিলেন নেতানিয়াহু ও কট্টর রাজনীতিকরা। এবার মরদেহ নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় আরও বাড়ল অনিশ্চয়তা। ভুল মরদেহ দিয়েছে হামাস। খবরটা শুনেই ব্যাপক ক্ষুব্ধ ইসরায়েলিরা। এই সুযোগে গাজায় হামলা শুরু করতে পারেন নেতানিয়াহু, কারণ ডানপন্থীরা যুদ্ধ চায়। প্রধানমন্ত্রীও চান তাদের মন জুগিয়ে চলতে। দেখার বিষয় নিজের ব্যক্তিগত স্বার্থকে পাশ কাটাতে পারেন কিনা নেতানিয়াহু। তবে এই ইস্যুতে এখনও কোনো মন্তব্য করেনি ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটি। গেল ১৯ জানুয়ারি হামাস ইসরায়েলের মধ্যে কার্যকর হয় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তি, যার আওতায় প্রথম ৬ সপ্তাহে ৩৩ ইসরায়েলি জিম্মির মুক্তি পাওয়ার কথা। বিনিময়ে ছাড়া হবে প্রায় ২,০০০ ফিলিস্তিনিকে। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI এর প্রধান হিসেবে দায়িত্ব নিচ্ছেন কাশ প্যাটেল। বৃহস্পতিবার মার্কিন পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে হয় এই সংক্রান্ত ভোটাভুটি। ৫১-৪৯ ভোটে নিশ্চিত হয় তার পদ। না ভোট দেওয়ার বেশিরভাগই ডেমোক্র্যাট সিনেটর, তবে ছিলেন ২ রিপাবলিকান রাজনীতিকও। তারা প্যাটেলের রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে প্রশ্ন তোলেন। ভাষ্য, অতীতের মতো বর্তমানেও যদি তার অতি ট্রাম্প ঘেঁষা অবস্থান থাকে তাহলে FBI এর কার্যক্রমে পড়বে প্রভাব। তবে রিপাবলিকানদের দাবি সংস্থাটির হারানো জৌলুস ফিরিয়ে আনবেন কাশ প্যাটেল। ৫০ বছরের মধ্যে সর্বাধিক কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA। বলা হচ্ছে সংস্থাটির রিক্রুটিং ও ডাইভার্সিটি বিভাগের অন্তত ২১ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হচ্ছে। এর আগে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো এসব কর্মকর্তাদের নিজ থেকে পদত্যাগ করতে বলা হয়, অন্যথায় হুমকি দেওয়া হয় বরখাস্তের। তবে CIA এর এই সিদ্ধান্ত স্থগিত করার নির্দেশ দেন ফেডারেল আদালতের এক বিচারক, যদিও গোয়েন্দা সংস্থাটির সিদ্ধান্তে বাধা দিতে পারেন না কোনো বিচারক বলে দাবি মার্কিন বিচার বিভাগের। সম্প্রতি এ সংক্রান্ত এক নির্বাহী আদেশে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। CIA এর সম্ভাব্য গণছাঁটাইয়ের উদ্যোগ ট্রাম্পের আদেশেরই প্রতিফলন বলেই মনে করা হচ্ছে। তৃতীয় বিশ্বযুদ্ধ খুব বেশি দূরে নয়, সতর্ক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার মিয়ামিতে এক সম্মেলনে দেয়া ভাষণে এই সতর্কতা জানান ট্রাম্প। তিনি বলেন, বাইডেনের প্রশাসন যদি ক্ষমতায় থেকে যেত আরেকটি বিশ্বযুদ্ধ বাঁধত। তবে যে কোনো মূল্যে বিশ্বজুড়ে চলা এসব সংঘাত বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া হবে জানান ট্রাম্প। যুক্তরাষ্ট্র কোনো যুদ্ধে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত হবে না স্পষ্টভাবে জানান মার্কিন প্রেসিডেন্ট। ভারতসহ ব্রিক্স জোটভুক্ত দেশগুলোর উপর ১৫০% শুল্ক আরোপের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান গভর্নর্স অ্যাসোসিয়েশনের সমাবেশে দেয়া ভাষণে এই হুমকি দেন তিনি। এ সময় ট্রাম্প বলেন, ব্রিক্স জোটের মাধ্যমে মার্কিন অর্থনীতির ক্ষতি করার চেষ্টা করেছিল। এই জোটের উদ্যোগে নতুন মুদ্রা চালুর উদ্যোগ নেওয়া হয়। ট্রাম্প বলেন, এই উদ্যোগের মাধ্যমে ডলারকে ধ্বংস করার চেষ্টা চালানো হয়েছিল। এ সময় মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি জানিয়ে বলেন, মার্কিন মুদ্রাকে ধ্বংসের চেষ্টা করা হলে ব্রিক্স জোটের সদস্য দেশগুলোর উপর 150% শুল্ক আরোপ করা হবে। ব্রিক্স জোট আমাদের ডলার ধ্বংস করার চেষ্টা করেছিল। তারা একটি নতুন মুদ্রা তৈরি করতে চেয়েছিল। ব্রিক্সের কোনো সদস্য যদি ডলার ধ্বংসের চেষ্টা চালায় তবে তাদের পণ্যের ওপর 150% শুল্ক আরোপ করা হবে। আমরা তাদের পণ্য চাই না। যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের একটি দল পাঠানো হয়েছে কোস্টারিকায়। বৃহস্পতিবার সান দিয়াগো থেকে বাসে তাদের কোস্টারিকার রাজধানীতে নেওয়া হয়। অভিবাসীদের বেশিরভাগই চীন, আফগানিস্তান, তুরস্ক, ভিয়েতনাম সহ এশিয়ার অন্যান্য দেশের নাগরিক। তারা সেখানে সর্বোচ্চ 1 মাস অবস্থান করতে পারবে, এরপর নিজ নিজ দেশে ফিরতে হবে। সম্প্রতি কোস্টারিকা রাষ্ট্রপ্রধানের সাথে অভিবাসী সংক্রান্ত চুক্তি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত 200 অভিবাসীকে আশ্রয় দিতে হবে দেশটিতে, নতুবা পণ্য রপ্তানির উপর গুনতে হবে অতিরিক্ত শুল্ক। খনিজ সম্পদের ভাগ দিতে রাজি না হয় ইউক্রেনের উপর চটেছে যুক্তরাষ্ট্র। কংগ্রেসের স্পিকার জানিয়েছেন, আর কোনো সহায়তা দেয়া হবে না দেশটিকে। সতর্কবার্তা, ট্রাম্পের প্রস্তাব না মানলে পরিণতি হবে ভয়াবহ। অবশ্য এখনও আশা ছাড়তে নারাজ ভলোদিমির জেলেনস্কি। এ বিষয়ে একটি প্রতিবেদন রয়েছে, সেই প্রতিবেদনটি আমরা একটু পরেই প্রচার করব। তবে তার আগে অন্য আরেকটি প্রতিবেদন দেখে আসি। কোনো অক্ষর নেই কোনো ভাষা, তবুও মনের ভাব প্রকাশে পিছিয়ে নেই মুখ ও বাক প্রতিবন্ধীরা। ইশারা ভাষায় প্রকাশ করেন নিজেদের সুখ, দুঃখ, প্রেম, ভালোবাসা, রাগ, ক্ষোভ, অভিমান। মনের ভাব প্রকাশে সাংকেতিক ভাষা ব্যবহার করে তারাও এগিয়ে যাচ্ছেন সমান তালে। তবে ভেনেজুয়েলার বাক প্রতিবন্ধীদের অভিযোগ, পর্যাপ্ত সুযোগ সুবিধা না পাওয়ায় উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন তারা।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সাইন ল্যাঙ্গুয়েজকে বিশ্বব্যাপী আরও সহজ ও কার্যকর করার দাবি তাদের। ভেনেজুয়েলার নাগরিক ২৬ বছর বয়সী ব্রায়ান মিজিয়াস একজন বাক প্রতিবন্ধী। মনের ভাব প্রকাশ করেন আকার ইঙ্গিতে সাংকেতিক ভাষায়। ব্রায়ানের ক্ষোভ, ভেনেজুয়েলায় মূক ও বধিরদের জন্য নেই সাংকেতিক ভাষা শেখার পর্যাপ্ত সুযোগ। মূক ও বধিরদের সহায়তায় ব্রায়ান যোগ দিয়েছেন ডেফ পিপল কনফেডারেশন অব ভেনেজুয়েলা নামক একটি প্রতিষ্ঠানে। সেখানে সাংকেতিক ভাষা শেখানোর পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে ক্লাস নেন তিনি। আসলে স্প্যানিশের বদলে আমাদের মাতৃভাষা হলো এই সাংকেতিক ভাষাই, কিন্তু ভেনেজুয়েলায় সাংকেতিক ভাষার আরও পরিচিতি দরকার এবং এর শুরু করতে হবে পরিবার থেকেই। মূক ও বধিরদের আলাদা চোখে দেখার কিছুই নেই, নিজস্ব পরিচয়ই আমরা স্বীকৃতি চাই। ভেনেজুয়েলার প্রায় ৩ কোটি জনসংখ্যার ৫% মূক ও বধির। দেশটির সংবিধান বধির নাগরিকদের সাংকেতিক ভাষায় লেখাপড়া এবং চাকরি করার সুযোগ দিয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাংকেতিক ভাষাকে আরও কার্যকর করার দাবি ব্রায়ান সহ দেশটির বধির কমিউনিটির। অন্যান্য দেশে বাক প্রতিবন্ধীদের জন্য অনেক সুযোগ সুবিধা আছে যা আমাদের দেশে নেই, কিন্তু তাও আমি চাই না এই দেশের বধির মানুষরা কোনো দিক থেকে পিছিয়ে থাকুক। আমার ক্লাসগুলোতে আন্তর্জাতিক বিভিন্ন বিষয় তুলে ধরি, তাদের স্বাভাবিক জীবনযাপন করতে উৎসাহিত করি। বধির শিশুরা স্কুলের গণ্ডি পার হলেও বিশ্ববিদ্যালয় পর্যন্ত যেতে পারে না, কারণ সেখানে বাক প্রতিবন্ধীদের ভাষায় পাঠদান করা হয় না। কোনো সুযোগও নেই। বধির শিক্ষার্থীরা যেন উচ্চশিক্ষা নিতে পারে, সেজন্য সরকারের পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি। বিশ্বের সবচেয়ে বেশি বাক প্রতিবন্ধী সুইডেনে, আর সুইডেনই প্রথম দেশ যেখানে বধিরদের দ্বিভাষিক স্বীকৃতি দিয়েছে। মূক ও বধিরদের জন্য সবচেয়ে বেশি সুযোগ সুবিধাও রয়েছে দেশটিতে। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ইলন মাস্ককে বৈদ্যুতিক করাত উপহার দিলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ার মিলেই। বৃহস্পতিবার ওয়াশিংটনে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে যোগ দেওয়ার আগে মাস্ককে উপহার দেন তিনি। ট্রাম্প ক্ষমতায় বসার পরই মার্কিন বাজেটে ব্যাপক কাটছাঁট করছে ইলন মাস্কের নেতৃত্বাধীন ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি। নিজ দেশের বাজেটেও কাজই চালাচ্ছেন হাভিয়ার মিলেই, যার প্রতীক হিসেবে মাস্ককে চেঞ্জটি উপহার দেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট। মূলত ইস্পাত আমদানিতে যে 25% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র, সেটি নিয়ে আলোচনা করতেই তার ওয়াশিংটন সফর। টেলিকম প্রতারণার সাথে জড়িত সন্দেহভাজন চীনের 200 নাগরিককে দেশে ফেরত পাঠালো মিয়ানমার। কর্তৃপক্ষ জানায় তাদেরকে প্রথমে থাইল্যান্ডে পাঠানো হয়, এরপর 4টি ফ্লাইটে চীনে ফিরিয়ে নেওয়া হয়। চীনের জননিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে প্রতারণার সাথে জড়িত আরও 800 সন্দেহভাজন নাগরিককে ফেরত আনার পরিকল্পনা করা হচ্ছে। সম্প্রতি মিয়ানমারের বিভিন্ন স্ক্যাম সেন্টার থেকে কয়েকজন বাংলাদেশি সহ 7,000 জনকে উদ্ধার করা হয়, যাদেরকে বাধ্য করা হতো প্রেমের ফাঁদে ফেলা, অর্থ হাতিয়ে নেওয়া সহ অনলাইনে নানা প্রতারণায়। ইতোমধ্যে তাদেরকে নিজ নিজ দেশে ফিরিয়ে নেওয়ার নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। ভয়াবহ বন্যার কবলে লাতিন আমেরিকার দেশ পেরু রাজধানী লিমা সহ 1.5 শতাধিক এলাকায় 2 মাসের জন্য জারি করা হয়েছে জরুরি অবস্থা। সবচেয়ে বিপর্যস্ত আইসা এলাকা। গেল কদিনের টানা বৃষ্টিতে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। ভারী বৃষ্টিতে উপচে পড়েছে বেশ কিছু নদীর পানি, তলিয়েছে বাড়িঘর, রাস্তাঘাট, ধসে গেছে বহু স্থাপনা। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন হাজার হাজার বাসিন্দা। বিধ্বস্ত রাস্তাঘাট, এরই মধ্যে শুরু হয়েছে উদ্ধার তৎপরতা। তবে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় ব্যাহত উদ্ধার তৎপরতা। ফারাও সম্রাট তুতেন খামেনের সমাধি আবিষ্কারের পর প্রায় 100 বছর পর আরেক ফিরাউনের সমাধি আবিষ্কার করল গবেষকরা। সমাধিটি দ্বিতীয় থুতমোসের, এমনটাই জানান তারা। থেবান নেক্রোপলিসের পশ্চিম উপত্যকা থেকে সমাধিটির সন্ধান পান ব্রিটিশ মিশরীয় একটি প্রত্নতাত্ত্বিক দল। মিশরের 18তম রাজবংশের সব শাসকের সমাধি খুঁজে পাওয়া গেলেও লোকচক্ষুর অন্তরালে ছিলেন থুতমোস। রাজকীয় নারীদের সমাধিস্থলে অবশেষে মিলল সন্ধান। নির্দিষ্ট কিছু নকশা দেখে সমাধিটি শনাক্ত করেন গবেষকরা। খনিজ সম্পদের ভাগ দিতে রাজি না হয় ইউক্রেনের উপর চটেছে যুক্তরাষ্ট্র। কংগ্রেসের স্পিকার জানিয়েছেন আর কোনো সহায়তা দেওয়া হবে না কিয়েভকে। এদিকে হোয়াইট হাউসের সতর্কবার্তা, খনিজ ভাগাভাগিতে ট্রাম্পের প্রস্তাব না মানলে ইউক্রেনের পরিণতি হবে ভয়াবহ। অবশ্য এখনও আশা ছাড়তে নারাজ ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার মার্কিন প্রতিনিধির সাথে বৈঠক শেষে তিনি দাবি করেন যুদ্ধে ইউক্রেনই সুবিধাজনক অবস্থানে রয়েছে। এদিকে যুদ্ধ বন্ধের আলোচনায় করণীয় ঠিক করতে ফরাসি প্রেসিডেন্টের সাথে কথা হয়েছে জেলেনস্কির। সোমবার ট্রাম্পের সাথে ওয়াশিংটনে বৈঠক করার কথা ম্যাক্রনের।
সবার প্রথম যুদ্ধ বন্ধ করতে হবে। ৩ বছরে রাশিয়া প্রায় ৭ লাখ সৈন্য হারিয়েছে। ইউক্রেনেরও হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি। প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত সময়োপযোগী, আর এ বিষয়ে তার অবস্থান অটল। জেলেনস্কির উপর চরম বিরক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের এতদিনের সহায়তার মূল্যায়ন করছে না কিয়েভ। এটা প্রেসিডেন্টের অপমান। জেলেনস্কিকে খনিজ সম্পদের আলোচনায় ফিরতে হবে, নতুবা ইউক্রেনের পরিণতি হবে আরো ভয়াবহ। জেনারেল কেলগের সাথে আলোচনার পর আশার আলো দেখতে পাচ্ছি। ফ্রন্টলাইনের যুদ্ধ পরিস্থিতি নিয়ে তার সাথে আলাপ হয়েছে। রাশিয়ায় জিম্মি ইউক্রেনীয় যুদ্ধবন্দীদের মুক্তির ব্যাপারেও হয়েছে আলোচনা। যুক্তরাষ্ট্রের সাথে একটা স্পষ্ট চুক্তি দরকার। রুশ হামলায় ধ্বংস হয়েছে মিগ-29 ফাইটার জেট সহ ইউক্রেনের শতাধিক ড্রোন। বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার ইউক্রেনের বিভিন্ন ফ্রন্টে অভিযান চালানো হয়। এ সময় রুশ বাহিনীর হামলায় ধ্বংস হয় একটি ইউক্রেনীয় ফাইটার জেট। এর পাশাপাশি ইউক্রেনের ছোড়া একাধিক রকেট এবং শতাধিক ড্রোনও ধ্বংস করে রুশ সেনারা। এর পাশাপাশি হামলা চালানো হয় জ্বালানি কেন্দ্র, অস্ত্রাগার সহ বিভিন্ন সংবেদনশীল স্থাপনায়। অন্যদিকে কিয়েভ বলছে, রাশিয়া ইউক্রেন সীমান্ত অঞ্চলের বিভিন্ন এলাকায় রুশ বাহিনীর বিরুদ্ধে ব্যাপক প্রতিরোধ গড়ে তোলা হয়েছে। খার্কিভ, লেমান এবং কুরস্কের বিভিন্ন স্থানে ইউক্রেনীয় সেনাদের প্রতিরোধের মুখে পিছু হটে রুশ সেনারা। আফ্রিকার বিভিন্ন দেশে অবৈধভাবে ব্যথানাশক সরবরাহের অভিযোগ উঠেছে ভারতের একটি ফার্মাসিউটিক্যালস কোম্পানির বিরুদ্ধে। এমন প্রমাণ মিলেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক অনুসন্ধানে। দাবি, অভিও ফার্মাসিউটিক্যালস নামের ওই কোম্পানি দীর্ঘদিন ধরেই অবৈধভাবে তীব্র ব্যথানাশক উৎপাদন করছে, যা মেডিসিনের মোড়কে নাইজেরিয়া, ঘানা ও আইভরি কোস্ট সহ আফ্রিকার দেশগুলোতে সরবরাহ করা হয়। বলা হচ্ছে, এসব ব্যথানাশক সহজলভ্য এবং সস্তা হয় দেশগুলোতে ভয়াবহ আসক্তির কারণ হিসেবে দাঁড়িয়েছে। তথ্যমতে শুধুমাত্র ঘানাতেই মুম্বাই ভিত্তিক ওই প্রতিষ্ঠান এবং সহযোগী ওয়েস্টফিন ইন্টারন্যাশনাল নিয়ন্ত্রণ সংস্থার নজর এড়িয়ে লাখ লাখ পিল রপ্তানি করছে। সাধারণত হতাশা কিংবা অবসাদ দূর করতে তীব্র ব্যথানাশকের মতো ওষুধের প্রতি আসক্ত হয়ে পড়েন ব্যবহারকারীরা। দর্শক, যমুনা আইডেস্ক আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।